হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মডার্ন স্কুল বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন নিয়ে। আমরা প্রথমেই আলোচনা করব পরমাণুর ধারণার বিকাশ ও পরমাণুর গঠন নিয়ে। তাহলে আমরা আজকে আমাদের ভিডিওটি শুরু করি। আশা করি ভিডিওটি যদি সম্পূর্ণভাবে দেখেন তাহলে আর এই পরমাণুর গঠন এই অধ্যায়টি নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকবে না। পরমাণুর গঠনের ধারণা, এই ধারণাটা কিভাবে কোথায় থেকে আসলো সেটি আগে আমরা দেখে নেই। খ্রিস্টপূর্ব 400 অব্দে দার্শনিক ডেমোক্রিটাস সর্বপ্রথম পরমাণুর গঠন নিয়ে একটি মতবাদ পোষণ করেন। তার মতে পদার্থসমূহ ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত, যাকে তিনি নাম দিয়েছিলেন অ্যাটম। এই অ্যাটম শব্দের অর্থ হচ্ছে পরমাণু। অ্যাটম শব্দের অর্থ কি? অ্যাটম শব্দের অর্থ হচ্ছে পরমাণু। এই অ্যাটম শব্দটি তিনি গ্রিক শব্দ অ্যাটোমোস থেকে নিয়েছিলেন। অ্যাটোমোস থেকে নিয়েছিলেন, যার অর্থ হচ্ছে কি অবিভাজ্য, অর্থাৎ যাকে আর ভাঙা যাবে না। কিন্তু তার সমসাময়িক দুইজন দার্শনিক এরিস্টটল ও প্লেটো তার সঙ্গে দ্বিমত পোষণ করেন। তাদের মতে পদার্থকে যতই ভাঙা হোক না কেন ততই তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কণায় পরিণত হতেই থাকবে। তারপর 1803 সালে জন ডাল্টন তার পরীক্ষালব্ধ তত্ত্বের উপর ভিত্তি করে পরমাণুর গঠন নিয়ে একটি মতবাদ পোষণ করেন। তার এই মতবাদগুলোকে বলা হয় ডাল্টনের পরমাণুবাদ। আমরা তাহলে দেখে নেই যে ডাল্টনের পরমাণুবাদগুলো কী কী ছিল। তার প্রথম মতবাদটি হচ্ছে পদার্থসমূহ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যার নাম হচ্ছে পরমাণু। তার দ্বিতীয় মতবাদটি হচ্ছে একই মৌলের পরমাণুসমূহের আকার ও ধর্ম হবে একই রকম, কিন্তু ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুসমূহের আকার ও ধর্ম হবে ভিন্ন রকম। যেমন যদি আমরা উদাহরণ হিসেবে নেই যে একটি হাইড্রোজেন মৌল, এই হাইড্রোজেন মৌলের সকল পরমাণুর আকার ধর্ম একই রকমের হবে। আর যদি আমরা নেই অক্সিজেন মৌল, সেই অক্সিজেন মৌলের ক্ষেত্রেও একই কথা, যে এদের ধর্ম ও ভর হবে এক, ধর্ম ভর আকার সব হবে একই রকমের। কিন্তু যদি আমরা হাইড্রোজেনের একটি পরমাণু এবং অক্সিজেনের একটি পরমাণুর মধ্যে তুলনা করি তাহলে দেখা যাবে যে এদের ভর, এদের ধর্ম হবে ভিন্ন ভিন্ন রকমের। এই ছিল তার দ্বিতীয় মতবাদটি। তার তৃতীয় মতবাদটি ছিল পরমাণুসমূহ অবিভাজ্য এবং একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তার চতুর্থ মতবাদটি হচ্ছে মৌলের পরমাণুসমূহ একটি সরল সংখ্যার অনুপাতে যুক্ত হয়ে যৌগ বা যৌগিক পদার্থ গঠন করে। যেমন কি যদি আমরা পানির কথা বলি, পানির সংকেত হচ্ছে H2O। এখানে হাইড্রোজেনের দুইটি পরমাণু অক্সিজেনের একটি পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে তাদের অনুপাতটা কি? তাদের অনুপাতটা হচ্ছে 2:1, অর্থাৎ 2:1। এখানে দেখতেছি 2ও একটি পূর্ণ সংখ্যা, 1ও একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ কি দাঁড়াচ্ছে? তারা একটি পূর্ণ সংখ্যার অনুপাতে যুক্ত হয়েছে। তার পঞ্চম মতবাদটি ছিল একটি রাসায়নিক বিক্রিয়ায় নতুন করে কোনো মৌলের পরমাণু সৃষ্টি হয় না অথবা কোনো পরমাণুর ধ্বংসও হবে না, শুধুমাত্র তারা পূর্ণ বিন্যস্ত হয়ে থাকে, অর্থাৎ কারোর থেকে আলাদা হয়ে যায় অথবা নতুন করে কারোর সঙ্গে যুক্ত হয়ে থাকে। এই ছিল হচ্ছে আমাদের ডাল্টনের পরমাণুবাদ নিয়ে আলোচনা। 18 শতকের মধ্যভাগ পর্যন্ত বিজ্ঞানীরা ডাল্টনের এই মতবাদগুলোকে মেনে নিয়েছিলেন, কারণ তাদের হাতে যথেষ্ট প্রমাণ ছিল না তার এই স্বীকার্য বা মতবাদ সমূহকে ভুল প্রমাণ করার। কিন্তু 1997 সালে যখন বিজ্ঞানী জে থমসন ইলেকট্রন আবিষ্কার করলেন, তারপরেই জন ডাল্টনের তৃতীয় যে স্বীকার্যটি ছিল কি পরমাণুসমূহ যে অবিভাজ্য, এই মতবাদটি তার ভুল প্রমাণিত হয়। এবং এই জে থমসন ইলেকট্রন আবিষ্কারের পর 1998 সালে পরমাণুর একটি মডেল দিয়ে থাকেন। সেই মডেলটিকে বলা হয় প্লাম পুডিং মডেল অথবা তরমুজ মডেলও বলা হয়। কেন একে প্লাম পুডিং মডেল অথবা কেন তরমুজ মডেল বলা হয়? কারণ আমরা দেখেছি পুডিংয়ের মধ্যে কিশমিশগুলো যেভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, অথবা তরমুজের যে লাল অংশটি আছে এই নির্বিচ্ছিন্ন লাল অংশের মধ্যে বিচিগুলো যেভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ঠিক একইভাবে একটি পরমাণুর মধ্যেও নির্বিচ্ছিন্ন একটি ধনাত্মক চার্জের মধ্যে যদি আমরা এটাকে ধরি একটি পরমাণু, তাহলে এই যে নির্বিচ্ছিন্ন যে ধনাত্মক চার্জ রয়েছে, অথবা আমরা এটাকে প্লাস দিয়ে দেখালাম,
তাহলে এই ধনাত্মক চার্জের মধ্যে ইলেকট্রনগুলো বা ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আসলে এই নেগেটিভ চিহ্ন আমরা কেন দিচ্ছি বা ঋণাত্মক চিহ্ন দিচ্ছি, কারণ ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক, এজন্য আমরা এখানে ঋণাত্মক চিহ্ন দিয়ে বোঝাচ্ছি কি এগুলো হচ্ছে ইলেকট্রন। এভাবে এই ইলেকট্রনগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই ছিল হচ্ছে আমাদের বিজ্ঞানী জে থমসনের পরমাণুর মডেল। পরবর্তীতে বিজ্ঞানী রাদারফোর্ড 1909 সালে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার ফলাফল থেকে 1911 সালে পরমাণুর একটি মডেল প্রস্তাব করেন। তার মতে পরমাণুর কেন্দ্রে রয়েছে ধনাত্মক আধান বিশিষ্ট, যদি একটু আমরা পরমাণু নেই, যে এটি হচ্ছে আমাদের একটি পরমাণু, এই পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি ভারী সদৃশ বস্তু রয়েছে, যার নাম তিনি দিয়েছিলেন নিউক্লিয়াস। যার নাম তিনি কি দিয়েছিলেন? নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো আবর্তন করতে থাকে। কিভাবে আবর্তন করতে থাকে? আসলে উনি বলেছিলেন যে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরতে থাকে, ঠিক একইভাবে ইলেকট্রনকে কেন্দ্র করে সেই একইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করেও ইলেকট্রনগুলো তার চারপাশে ঘুরতে থাকে। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? যে সর্বপ্রথম বিজ্ঞানী রাদারফোর্ড এই নিউক্লিয়াস এর কথা বলেছিলেন। তাহলে নিউক্লিয়াসের আবিষ্কারককে? নিউক্লিয়াসের আবিষ্কারক হচ্ছে রাদারফোর্ড। এবং আমরা একটু আগেই দেখলাম যে জে থমসন কি আবিষ্কার করেছিল? 1997 সালে ইলেকট্রন আবিষ্কার করেছিল সর্বপ্রথম। এই জন্য ইলেকট্রনের আবিষ্কারক কি হচ্ছে? জে থমসন। এগুলো মনে রাখার চেষ্টা করবে, কারণ অনেক সময় নৈবেত্তিকে আসে যে ইলেকট্রন কে আবিষ্কার করেছেন অথবা নিউক্লিয়াস কে আবিষ্কার করেছেন। এই নিউক্লিয়াসের মধ্যে আর দুইটি পার্টিকেল থাকে। একটি হচ্ছে বা নিউক্লিয়াসের মধ্যে আরো দুইটি কণা থাকে। একটিকে বলা হয় প্রোটন এবং অপরটিকে বলা হয় নিউট্রন। এই গেল হচ্ছে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে কথা। আমরা এর সম্পর্কে আরো বিস্তারিত পরবর্তী ক্লাসগুলোতে জানতে পারবো। এখন আসি রাদারফোর্ডের যে সীমাবদ্ধতাগুলো ছিল, এর উপর ভিত্তি করে 1913 সালে বিজ্ঞানী নিলস বোর আরেকটি পরমাণুর মডেল উপস্থাপন করেন, আর আরেকটি মডেল দিয়ে থাকেন। সেখানে তিনি বলেছিলেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরে থাকেন। আসলে আমরা বললাম যে কি বিজ্ঞানী রাদারফোর্ডের কি ছিল? সীমাবদ্ধতা থেকে নিলস বোর একটি নতুন পরমাণুর মডেল দিয়েছিল। আসলে তার সীমাবদ্ধতা বেশ কিছু ছিল, তার মধ্যে সবথেকে একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা আছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো তার চারপাশে ঘুরতে থাকে। কিভাবে ঘুরতে থাকে? যেভাবে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে। তাহলে দেখা যাবে যে ইলেকট্রনগুলো যদি এভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকবে, তাহলে পরমাণুর কোনো অস্তিত্বই থাকবে না। এটি হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের সব থেকে বড় সীমাবদ্ধতা। যদি পরমাণুর অস্তিত্বই না থাকে, তাহলে পরমাণুর গঠন নিয়ে আমরা কি আলোচনা করব? এজন্যই এই সীমাবদ্ধতা থেকে বিজ্ঞানী নিলস বোর কি বলেছিলেন? নিলস বোর বললেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে। এই নির্দিষ্ট কক্ষপথে থাকাকালীন ইলেকট্রনগুলো শক্তি শোষণ বা বিকিরণ করে না। এগুলো পরবর্তী শ্রেণীতে আমরা জানতে পারবো কেন শক্তি শোষণ বা বিকিরণ করে না, বা শক্তি শোষণ বা বিকিরণ করলে কি হবে। তো বিজ্ঞানী নিলস বোর কি বললেন? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলোর একটি নির্দিষ্ট গোলাকার কক্ষপথে ঘুরতে থাকে। এই গেল হচ্ছে আমাদের পরমাণুর গঠনের ধারণা নিয়ে কথাবার্তা। এবং সবশেষ আমরা একটি এর গঠনও পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? যে নিউক্লিয়াসটা কোথায় থাকবে? পরমাণুর কেন্দ্রে থাকবে, এবং একে কেন্দ্র করে কি ঘুরতে থাকবে? একটি নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন ঘুরতে থাকবে। এবং এখান আমরা প্রথমেই জেনেছি কি ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ। ইলেকট্রন ঋণাত্মক এবং কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসের মধ্যে কি কি রয়েছে? একটি রয়েছে প্রোটন এবং নিউট্রন রয়েছে। নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে? প্রোটন প্লাস নিউট্রন।
এই প্রোটনটা হচ্ছে আমাদের ধনাত্মক আধান বিশিষ্ট, আর এই নিউট্রন হচ্ছে আধান নিরপেক্ষ। তাহলে প্রোটন হচ্ছে আমাদের ধনাত্মক আধান এবং নিউট্রন হচ্ছে আধান নিরপেক্ষ। আধান নিরপেক্ষ। আরেকটি কথা এখানে মনে রাখতে হবে যে আমাদের একটি পরমাণুতে, অর্থাৎ একটি আধান নিরপেক্ষ পরমাণুর কথা যদি আমরা বলি, তাহলে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা হবে সমান। কখন সমান হবে? যখন আধান নিরপেক্ষ পরমাণু হবে। আধান নিরপেক্ষ পরমাণুতে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হবে। এই কথাটি মনে রাখবা, কারণ হচ্ছে এটা আমাদের একটু পরেই কথাটি বারবারই আসবে যে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বের করতে হবে, তখন আমরা এই কথাটি আমাদের প্রয়োজন হবে। এখন আমরা আলোচনা করব পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা নিয়ে। পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা নিয়ে আলোচনা করব। তাহলে পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো মৌলের পরমাণুতে প্রোটনের সংখ্যাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা। কি বলা হবে? প্রোটনের সংখ্যাই হচ্ছে কি পারমাণবিক সংখ্যা। আমরা ভর সংখ্যাটা একটু পরে দেখি, আমরা প্রথমে আলোচনা করি প্রোটনের সংখ্যাই হচ্ছে পারমাণবিক সংখ্যা। আর আমরা একটু আগেই বললাম কি, প্রোটনের একটি আধান নিরপেক্ষ পরমাণুতে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সবসময় সমান থাকে। তাহলে যদি তোমাকে বলা হয় যে এক্স মৌলের একটি পরমাণুতে প্রোটন আছে 17টি, তাহলে এর পারমাণবিক সংখ্যা কত হবে এবং ইলেকট্রন সংখ্যা কত হবে? যেহেতু পারমাণবিক সংখ্যাটা কি, প্রোটনের সংখ্যাই হচ্ছে পারমাণবিক সংখ্যা, সেহেতু এই এক্স মৌল যে আছে তার পারমাণবিক সংখ্যা হবে 17। আবার আমরা জানি প্রোটনের সংখ্যা, আধান নিরপেক্ষ পরমাণু, এটা অবশ্যই একটা আধান নিরপেক্ষ পরমাণু। এই আধান নিরপেক্ষ পরমাণুতে কি নেই? আধান নিরপেক্ষ পরমাণুতে প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা হয়ে থাকে সমান। তাহলে এখানে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা উভয় হবে 17। কিন্তু এখান থেকে আমরা পরমাণুর গঠনে দেখেছিলাম পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন। আমরা প্রোটন সংখ্যাকে গণনা করতে পারলাম এবং ইলেকট্রন সংখ্যাও গণনা করতে পারলাম, কিন্তু আমরা নিউটন সংখ্যা এখান থেকে গণনা করতে পারছি না। নিউটন সংখ্যা গণনা করতে হলে আমাদেরকে জানতে হবে ভর সংখ্যা। কোনো মৌলের যদি আমরা ভর সংখ্যা জানি, তাহলে আমরা তার নিউটন সংখ্যা বের করতে পারবো। কিভাবে? কারণ হচ্ছে ভর সংখ্যাটা হচ্ছে, কোনো মৌলের ভর সংখ্যা সমান হবে তার প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যাকেই বলা হয় ভর সংখ্যা। কোনো একটি মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার সমষ্টিকেই বলা হয়ে থাকে ভর সংখ্যা। তাহলে যদি এভাবে বলা হয়ে থাকে যে এক্স একটি মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা 11 এবং ভর সংখ্যা হবে 23, তাহলে এর নিউট্রন সংখ্যা কত, প্রোটন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত এবং ইলেকট্রন সংখ্যা তোমাকে বের করতে বলল। এরকম কোশ্চেন অনেক সময় আমাদের পরীক্ষায় চলে আসে যে এক্স একটি মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা 11 এবং ভর সংখ্যা 23, তাহলে এর ইলেকট্রন সংখ্যা কত, প্রোটন সংখ্যা কত এবং নিউট্রন সংখ্যা কত। আমরা যেহেতু প্রথমেই দেখলাম যে প্রোটনের সংখ্যাই হচ্ছে কি পারমাণবিক সংখ্যা, তাহলে পারমাণবিক সংখ্যা যত হবে ততই হবে প্রোটনের সংখ্যা। তাহলে এখান থেকে আমরা পারমাণবিক সংখ্যা কত জানি? পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের 11। তাহলে প্রোটনের সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যাও হবে
11। আবার আমরা এও জানি যে প্রোটন সংখ্যা আধান নিরপেক্ষ পরমাণুতে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে। প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কি থাকে? সমান থাকে। তাহলে প্রোটন সংখ্যা এত হলে ইলেকট্রন সংখ্যাও হবে 11। তাহলে আমরা একটি মৌলের প্রোটন সংখ্যা পেয়ে গেলাম, ইলেকট্রন সংখ্যা পেয়ে গেলাম। এখন আরেকটি হচ্ছে নিউট্রন। নিউট্রন সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে নিউট্রন সংখ্যা বের করতে হলে আমাদের এই যে লাইনটি, এটা অবশ্যই এই সূত্রটিকে মনে রাখতে হবে যে ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে এখানে আমাদের ভর সংখ্যা দেওয়া আছে কত? 23 বা 23। তাহলে আমরা এখান থেকে ভর সংখ্যার জায়গায় ভর সংখ্যার মানটা বসাবো এবং প্রোটন সংখ্যার মান আমরা পেয়েছি 11। তাহলে প্রোটন সংখ্যার জায়গায় প্রোটন সংখ্যার মানটা বসালেই আমরা নিউটন সংখ্যা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে নিউটন সংখ্যা সমান কি? ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। তাহলে নিউটন সংখ্যা সমান হবে ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। এখানে ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে আমাদের 23 আর প্রোটন সংখ্যা হচ্ছে কত? 11 বা 11। তাহলে হবে আমাদের নিউটন সংখ্যা হচ্ছে কত? 12। এরকম কোশ্চেন অনেক সময় আমাদের পরীক্ষায় আসে। এই বিষয়টি যদি বুঝে থাকো তাহলে ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবো আরও কিছু দিয়ে, তাহলে তোমাদের বিষয়টি আরও ক্লিয়ার হবে। এখন আমরা আলোচনা করব আইসোটোপ কি, আইসোটোপের ধর্ম ও এদের ব্যবহার। আমাদের এখনের আলোচনার টপিক আইসোটোপ। আমি এখানে পটিকে আলাদা রেখেছি কেন, তার একটি অবশ্যই কারণ রয়েছে। তার আগে আমরা আইসোটোপের সংজ্ঞাটা জেনে নিই। আইসোটোপ তাদেরকে বলা হয় যে একই মৌলের পরমাণুসমূহের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকেই পরস্পরের আইসোটোপ বলা হয়। আসলে এই পটি এজন্যই আলাদা করে রেখেছি যে আইসোটোপ বানানের শেষ বর্ণটি হচ্ছে আমাদের প, আর পতে কি হয়? পতে হয় হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যা কি হবে? একই। পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। ভর সংখ্যা কি? ভর সংখ্যা ভিন্ন। যদি আমরা লক্ষ্য করি যে হাইড্রোজেনের কথা বলি, হাইড্রোজেনের 3টি আইসোটোপ রয়েছে। যেমন 1 প্রোটিয়াম, 2 হচ্ছে ডিউটেরিয়াম, 3 হচ্ছে ট্রিটিয়াম। এই 3টি হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। আমরা যদি লক্ষ্য করি দেখব যে এই প্রোটিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 1, ডিউটেরিয়ামেরও প্রোটন সংখ্যা 1 এবং ট্রিটিয়ামেরও প্রোটন সংখ্যা 1, কিন্তু এদের ভর সংখ্যা হবে প্রোটিয়ামের 1, ডিউটেরিয়ামের 2 এবং ট্রিটিয়ামের 3। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পারছি? প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম 3টিরই প্রোটন সংখ্যা সমান কিন্তু এদের ভর সংখ্যার ভিন্নতা রয়েছে। তাই এই 3টি হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। এখন আমরা আলোচনা করব আইসোটোপের ধর্ম নিয়ে। সাধারণত আইসোটোপ সমূহ হয় অস্থায়ী। এই অস্থায়ী আইসোটোপ থেকে বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি বা কণা নির্গত হয়ে থাকে। এই তেজস্ক্রিয় রশ্মি বা কণা অনেক কাজেই ব্যবহার করা হয়ে থাকে। যেমন আইসোটোপের কিছু ব্যবহার রয়েছে, তার মধ্যে একটি ব্যবহার হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে রোগ নিরাময়ে এবং রোগ শনাক্তকরণে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। যেমন শরীরের কোনো ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে রক্তের মাধ্যমে আইসোটোপ পাঠিয়ে সেই ক্ষতিগ্রস্ত রক্তনালীটিকে শনাক্ত করা যায়। একইভাবে দেহের কোন কোষটি ক্যান্সার আক্রান্ত সেটিকেও আইসোটোপের মাধ্যমে শনাক্ত করা যায় এবং আইসোটোপের তেজস্ক্রিয়তা ব্যবহার করে এই ক্যান্সার আক্রান্ত কোষকেও ধ্বংস করা যায়। এছাড়াও আইসোটোপের ব্যবহার রয়েছে কৃষিক্ষেত্রে বিভিন্ন ক্ষতিকর
পতঙ্গ নিয়ন্ত্রণে আইসোটোপের তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয়। এছাড়া কখন কোন সার কী পরিমাণে লাগবে তাও আইসোটোপ ব্যবহার করে আমরা জানতে পারি। এর আরেকটি ব্যবহার হচ্ছে খাদ্য সংরক্ষণে। অনেক জীবাণু বা ব্যাকটেরিয়া তেজস্ক্রিয় রশ্মিতে মারা যায়। এজন্য আইসোটোপের তেজস্ক্রিয়তা ব্যবহার করে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা যায়। এর আরেকটি ব্যবহার হচ্ছে ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার কাজে। আমরা অনেক সময় শুনে থাকি পৃথিবীর বিভিন্ন দেশে কয়েক কোটি বছর আগের ফসিল পাওয়া গেছে, কিন্তু বিজ্ঞানীরা কিভাবে জানলো যে এটি কয়েক কোটি আগের ফসিল? এই বয়সটি মূলত জানা যায় আইসোটোপের ক্ষয় থেকে। একটি ফসিলে স্থায়ী এবং অস্থায়ী আইসোটোপের অনুপাত থেকেই এই বয়সগুলো জানা যায়। আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। আমরা পরবর্তীতে আলোচনা করব মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস নিয়ে এবং ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম নিয়ে। তার আগে আমাদেরকে যে বিষয়টি জেনে রাখতে হবে সেটা হচ্ছে ক্লাস 8 পর্যন্ত মিনিমাম 1 থেকে 18 পারমাণবিক সংখ্যা পর্যন্ত মৌলগুলোর নাম এবং তাদের প্রতীক জানতে হবে। এই লিস্টটি আমাদের ফেসবুক পেজে দেয়া আছে, আপনারা চাইলে ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আপনারা লিস্টটি কালেক্ট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন।